আজকের গল্প রাজিয়া রহমান রচিত শালুক ফুলের লাজ নাই। আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই। ঘণ্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালুক ধ্রুবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমোচ্ছে শালুক। একটা হাত ধ্রুবর গলা পেঁচিয়ে ধরে আছে। শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুলল। ঘুমন্ত শালুকের গালে দুটো লাল ব্রণ হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এরকমই হয়। ভালোবাসা মানুষের সবকিছুই বুঝি মানুষের ভাল লাগে। উত্তর পায় না ধ্রুব। অগোছালো শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘোরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয়। অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে। 15 থেকে 20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালুক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসল। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করে মনে হলো তারা এখন ঢাকায় আছে। এটা তাদের নতুন বাসা। ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারোর সাথে। শালুককে অজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো। শালুককে পাশে নিয়েই দাঁড়ালো। নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এইটুকুই চাইব, আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সেই মেয়েটা নিশ্চয় শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার গেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাহিরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনে আনার জন্য। যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই পিপল দিয়ে তাকিয়ে আগে দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকেদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউই জানে না। সাবধানে থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি নিজের প্রাণটা এইভাবে কোনো অচেনা জায়গায় রেখে যাওয়া কতটা যন্ত্রণার। তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি।
আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, ছাতার মাথা, কি বলছো তুমি এসব? তোমার কথা আমার কিছুই মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। যা, আমি নাস্তা নিয়ে আসছি। কিছুক্ষণ পর বের হব তোকে নিয়ে সবকিছু কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেওয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আম্মু আব্বু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাঠের ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, একটা দুইটা রিক্সাও আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে এক্কেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার। কাঁধে ব্যাগ নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকাল সকাল এরা পড়তে যাচ্ছে। ছা 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 ছা। শালুকের মন বিষিয়ে গেল। কি দরকার এত ভোরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে তা না, এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গল্প করত, শাপলার সাথে মারামারি করত। ধরে বেঁধেও কেউ পড়াতে বসতে পারতো না। এখানে শালুক ভীষণ একা। কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুককে তাতুক বলে ডাকবে না। মতির মা আর তার মতির বাপের বিয়ে সেই পুরনো গল্প বারবার বলে কান ঝালাফালা করে দিবে না। আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না। বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে? জহির ভাইয়ের জন্য কান্না করেছে কি? কবুল বলতে কত সময় নিয়েছে? শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা। কোনো মতে মুখ থেকেই বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন, কবুল বল বইন আমার, চুপ করে থাকিস না বই। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে। চাচারা দুজনের চোখ টলমল করছে। মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি অসহ্য লাগে শালুকের এসব মনে পড়লেই। না, এসব আর ভাববে না শালুক। এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে এই ফুল থেকে। ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বেরিয়ে ফোন বের করলো। আগে টিউশনি ছিল 4টে, ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনই নতুন টিচার রেখেছে। সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে। তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয় শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারবে না। তার বিবেকে বিধছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রর কোনো টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকে যেন ধ্রুব পড়াতে যায় বলেই অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশের দেওয়ালে পিলারে নজর বোলাতে বোলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিল। কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো। আগে টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে পাবে কত? 3 কি 4 হবে। এখনও অনেক টাকা লাগবে। মিনিমাম 20 থেকে 25,000 টাকা পর্যন্ত উপায় করতে হবে মাসে।
নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। কোনো দিন অভাব দেখেনি শালুক। সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা, চাচা, দাদা শত চেষ্টা করেও ধ্রুবকে 1 টাকাও দিতে পারেনি। ধ্রুব কখনো নেয়নি কারোর থেকে। ধ্রুবর তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যেস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির গিলা, কলিজা ভুনা, মুগ ডাল, ভাজি, পরোটা, পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকে দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই সুখী ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারতো কখনো? এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারা দিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য। বিনিময় বাসায় ফিরলেই শালুকের চাঁদ মুখ দেখতে পারবে। এইটুকু পাওয়ার জন্য সব করতে পারে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেট বের করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করেই খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতেই ধ্রুব জিজ্ঞাসা করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারল না। দু চোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরল, তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যেই বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই। যেই বাড়িতে আদনান আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভেতরটা কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শালুক, সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে। প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে, গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে কখনো দেখেনি। হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সবকিছু। বাজার বলতে শালুক ভাবতো এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এখন দেখছি যে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এইসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট, 4টে বালিশ, একটা কোল বালিশ, বিছানার চাদর, হাঁড়ি, পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগসহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির সব কিছু কিনল। এক ফাঁকে শালুকের জন্য বই, খাতা, কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনল, নতুন একটা সিম কার্ড কিনল। চাল, ডাল, তেল, মশলা, আলু, পেঁয়াজ, রসুন, মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরল তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোশক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহিরে থেকেই দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাবার আগে আবারও শালুককে বলে গেল কোনো মতেই যেন বাসার দরজা না খোলে শালুক। শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না, তাই কিচেনে গিয়ে হাঁড়ি, পাতিল, প্লেট, বাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছিঁড়ে নিচে বিছিয়ে যেখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো ক্লাস 7-এ 2টো ছেলেকে পড়াতে হবে। বেতন 8,000 টাকা দিবে। সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5:30, নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসেব করলো ধ্রুব। অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা। আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা। আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। 2টা টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা। তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি। তবুও ফোনে গান শুনে, নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজে সিম কার্ড লাগিয়ে নিল।
তারপর গেল কিচেনের রুমে রান্না করার জন্য। চাল, ডাল, আলু, মুরগির মাংস মিক্সড করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালুক জিজ্ঞাসা করলো, তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, বিয়ের পর বউয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এজন্য সব কাজ শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নয়, তুচ্ছ নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি! তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটনির সংসার শুরু হলো এভাবেই। সময় তার নিজের আপন গতিতে কেটে যায়। তেমনই কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না। দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়, ফিরে রাতে। ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছে, কি লাগবে, এই সকল কিছুই জিজ্ঞাসা করে। ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরও বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে। হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে। এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পিটিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চয়ই পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতা এভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল, মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 4টের সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুবর রাত 8:30 বাজে। রাতে এসে রাতে রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়েও সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই। কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড, ক্লিপ, পাঞ্চ ক্লিপ, হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, যাতে ধ্রুবর কাজ কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কাটা রাখা দেখে মুচকি হাসল। তারপর শালুকের কাছে এসে বলল, এসব ছোটখাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালুক। আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে আমি যখন বাসায় থাকবো না, সেই মুহূর্তে ভুল করেও তুই দা, বটি, ছুরি, আগুন এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো। গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না, অথচ তুমি ছেলে হয়ে সব কিছু রান্না করছো। ধ্রুব মাছ তেলে ভাজতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বলল, সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ, এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় এইসব ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো এসব কাজ নারীর। পুরুষ টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো। তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। 1 গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাঁধে। স্ত্রী রান্না করছে হয়তো, সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারা দিন 2 দণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সেই এক পুরনো প্রশ্ন। সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে।
পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেসও দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল মুহাম্মদ তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে, দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে। একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্বামী বা স্ত্রী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারবো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা দুই দেহ এক প্রাণ, তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্ট আমারও কষ্ট, সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখনো অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে? তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্ত যদি কাজ করতে ইচ্ছে করে, তবে সেটা শুক্রবারে, আমি যখন বাসায় থাকবো তখন। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস, নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে, মাছ পুড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতেই শালুক মুচকি হাসল। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানত না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলেই চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখল। ধ্রুব মাছ ভাত ডাল রান্না করে সব প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজন মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরল। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবর ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতেই ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজো চাচির কথা মনে পড়ল। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপারে, চুলে তেল দেওয়ার ব্যাপারে শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ার্ড্রোব লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম যেখানে, সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারত, মাছ মাংস ফ্রিজে রাখতে পারত। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স পরেই বাইরে বের হয়ে যান। ধ্রুব হাসল। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আর একটা প্যান্ট দরকার, কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে, মনে হয় অযথাই টাকা নষ্ট। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসায় ফিরেন, তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্ট কেটেও কুচি কুচি করে দিব। লুঙ্গি পরে বের হবেন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়ল খুব দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের এক হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকা ফুল, আমার ভালোবাসা তুই, যাকে সবসময় সবার কাছ থেকে, বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি। শুধুমাত্র আদনান ভাইয়ের কুনজর তোর উপরে পড়বে বলে হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পর দিন। আমি তো জানি আদনান ভাইয়ের গাছেরও খাবার তলারও কুড়াবার স্বভাব, সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল। তোর মনে আছে শালুক,
আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশে যাবার 2 দিন পর। তা না হলে আমিও বাড়িতেই থাকতাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধুই আমার শালুক। ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থাকে শালুক। সবটাই শুনল। তারপর শুনতে শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল কেমন করে। তার মানে ধ্রুব ভাই তাকে ভালোবাসতো। সেই ছোটবেলা থেকে ধ্রুব ভাই তাকে ভালোবাসে, অথচ শালুক বুঝতেও পারেনি। আর ধ্রুব ভাই, সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে। শালুকের কেমন উসখুস লাগতে লাগলো। নিজের 2 কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালুক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু সুরে বলল, শালুক। বোকার মতো শালুক হ্যাঁও বলে দিল। তারপর হ্যাঁ বলেই শালুক বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে যে শালুক জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবুও উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি, এই ভয় কখনো তোকেই বুঝতে দেয়নি। বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি। শালুক কথা বলতে পারল না। সব কেমন অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালুকের হাত ছাড়ল না। দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর শালুককে লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না। না চাইতেই মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের। কেমন যেন ভয়ও লাগছে। সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছিল সে যে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে, তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলেই যে শালুক অস্থির হয়ে যেত, তাকে ধ্রুব জানে। সকালে উঠে ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন। বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলোয় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো। তারপর বলল, আয়, তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেই, চুল বড় হতে হবে তোর। শালুক মাথা নিচু করেই বসে রইল। ধ্রুব আপনাতেই বলতে লাগলো, শালুক, তুই কি জানিস তুই যে একটা ভীষণ বোকা মেয়ে? কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিজেই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা বলে দেওয়াতে। আমি বলছি, বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি আসলে। তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি। নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত। ইচ্ছে করত ধ্রুবকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য চিন্তা হতো তোর? শালুক চুপ করেই রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনচান করতো ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানে কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুবর আবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি আমাকে তুই ভীষণ ভালোবাসিস। চুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুব সব কথাই ঠিক। শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি।
খাবার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো। হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব ওপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবর এই তাকানোতে, এই মুচকি হাসিতেই। শালুক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমড়া করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা বিয়ের কথা পাকা করতে আসবে। আশার মন আজকে ভীষণ ভালো। ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে আশা একবারও ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুবও কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরাই ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসিয়ে সিগারেট টানছে। উদাসীন দেখাচ্ছে তাকে খুব, তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেট নিল। তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কি কারণে এত বেশি খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা কারণ হতে পারে না। আশা পনিটেল করা বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে। একটা ফুল গুজে দিল কানের পেছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেল। সেই মুহূর্তেই হঠাৎ করেই আবার মনে পড়ে গেল এই আশা। শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না। যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতরটা ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল, অপশন হিসেবে তেমন আজীবন সংসার করতে শালুককেও দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান ভালো করেই চেনে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়িতে ফিরে আসবে না যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই ও প্রবল আত্মসম্মান বোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যেই আশার জন্য এত কাণ্ড ঘটে গেল তাকে আদনান নিজের স্বার্থসিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার বড় আপন ভাই তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই।
আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলটাও কম, অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। আশার হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল মনে হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফার বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়িতে এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভেতর কাঁপছে আফিফার। জাহির ভাই নিশ্চয়ই বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খাখা করছে। মা চাচিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনো তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেওয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রু সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার কাছে তোমার প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যেই অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসেই আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুইজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস শাপলা? তুই এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা। এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যায় চা, ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাওয়ার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানি না পা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় বাটিতেই পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল না এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, কেউ খেতে পারে না। পরশু টুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক। খাবার খেতই না নিচে এসে সেদিন। মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমন ভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না।
আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? তালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমোতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি টু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমোয় না। আমার না ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা উঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট্ট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আফিফা কি জবাব দেবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় আছে সেই শালুক এখন? এখনো কি আগের মতোই উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানি না পা, কাল ভিক্ষা চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞাসা করলো, শালুক মা নাই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে 1 মগ করে চাল দিত। ওনার একটা ছোট্ট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। এই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফল মূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট পরের মতো বোনটার জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দিই প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশুও ওর চাইতে ভালো। আশার মা, বাবা, মামা, খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের 2 চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিবোতে চিবোতে বসার ঘরের দিকে আসতেই শুনল বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না, তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এদিকে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে ফিসফিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আশা কি বলছে এসব? আশা আগের মতোই স্বাভাবিক। আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আর একটু পান দিতে পারবে? আজকে দাদির কৌটো থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভেতর কোথাও লেগে গেছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞাসা করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল।
ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি, দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথেও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতে ও এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকেই যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে চলেছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব হয় না সেই মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক, ভান করতে জানে না। কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটাই ভান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারল না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করেই আশা ধরতে পারল তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগেই জানত। তাই তো এত আনন্দ লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিন্ত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তড়ি ডুবিয়ে দেবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশে লাথি দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের পশ্চাৎ দেশেই দিয়েছে আশা। দাবার ছক এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনও আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো। তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরল, বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। তুমি আমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল, আঙ্কেল আন্টির মৌন সম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবেই তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 out of 10। আজাদ সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময় তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রুকুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙ্গা ভাঙ্গা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ের যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানেই হয় না। এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আশার গমন পথের দিকেই তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল 2 কুল হারিয়ে আদনানের নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলে ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতর একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করছে।
শালুকের স্কুলে প্রিটেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি, এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না। রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল, নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো। তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয় আধমরা হয়ে রইল শালুক। বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করল আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্তু পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের চাইতে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজের সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে আসা যাওয়া করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের চাইতে 20 মিনিট সময় কম ধরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যেই ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছে ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরো 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক ভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনেই বসে রইল। যেদিন যেই সাবজেক্ট এক্সাম সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারল শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারা দিন ধরে শালুক মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। সেই সাথে ধ্রুবকে সামনে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখল। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.14 তার পয়েন্ট! এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে, যেখানে সে দেখাদেখি করে এক্সাম দিয়েও 3.50 উপর উঠতে পারে না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞাসা করল, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসল। তারপর হঠাৎ করেই শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই? আমি তোকে নিজে হাতে গড়ে নেব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরো ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরল, তাতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের, ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে একটু দেরি হবে শালুক, নতুন আর একটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনেই। সারাদিন সে চাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে। এখন কি না আরো দেরি করে আসবে ধ্রুব? আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলাই হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত চাপ থাকতো না আর। ধ্রুব হেসে বলল,
2 দিন আগে আর পরে। তোকে যখন ভালোবেসেছি, বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক। হয়তো 2 দিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি। তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি। এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারল না। তার কেমন অবিশ্বাস্য লাগছে। তাকেও কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়। ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতো মন মেজাজ সব সময় তার ফুরফুরে থাকে। দিনের শুরু হয় তার প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখেই। ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর ধকল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় 1000বার বলে যেতে হয় যে সে খুব শীঘ্রই ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজেই অবাক হয়। ধ্রুব তার সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে এক দণ্ড দেরি করলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে। মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব। সকালে বের হওয়ার সময় ধ্রুব প্রতিদিন টুক করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে। তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়েই কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের। বাড়ির জন্য কান্না পায়, সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকের স্কুলে টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুবর থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে। শালুকের ভীষণ খারাপ লাগে সব কাজ ধ্রুব একা করে বলে, তাই শালুকের জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে দিল। শালুক তাওয়ায় করে রুটি সেঁকে নিল। এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজেই বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। যেই মেয়ে রান্নাঘরের চৌহদ্দির মধ্যে যায়নি কোনোদিন, তার জন্য রান্নাবান্নার কাজ করা ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আর চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহির থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলের ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালোই শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50 উপরে পাবে এবার এসএসসিতে শালুক, সেই ভরসা আছে নিজের উপর। শালুক বাংলার নৈবর্তিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামের বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই যাবে না ওই বাড়ি, শালুককেও বাড়িতে যেতে দেবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না মনে পড়লেই শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায়। নারী কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগে কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে লাগলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী হবে। আহারে, নিধি তাকে সবার কোলে কোলে চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করেই কাচের কোনো কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ হলো।
তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরও জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারল না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছেই যাচ্ছে। দরজায় নখ হতে ভেতর থেকে মারার শব্দ, নারী কণ্ঠের গোঙানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামল না। ঘেমে নিয়ে একাকার হয়ে একজন বছর 34-35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞাসা করলো, কে চাই, কে আপনি? শালুক ঢোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞেস করলো, এখানে কি তাহলে, যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো, লোকটা এইভাবে কথা বলছে কেন তার সাথে। কাপা কাপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম, এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, ধুর বেডি, যান এখান থেকে, আমার মাইয়া কান্তাছে আমি বুঝমু, আপনারা তো সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম, মায়ের তাইতে মাসির দরদ বেশি যেন। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভেতরে মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। ধমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট্ট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেরে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে, আমার বাসায় আমি যা খুশি তা করবো। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেইন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি আমি সোজা পুলিশে খবর দেব। 14 শিকের ভাত খাবেন যখন বুঝবেন যে নারী নির্যাতনের আসল মজা কি। লোকটা হা করে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজেদের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনে এই প্রথম সে এরকম কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর, খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করেই রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে ধরে জিজ্ঞাসা করলো, আমাকে বলবি না, কি হয়েছে বল। শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট একটা বাচ্চাও আছে মনে হয়, জানেন? আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম, আপনার কথা অমান্য করে গিয়েছিলাম। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি, বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা যাওয়া ওখানে উচিত হয়নি শালুক, উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করত। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনি ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপর এনে রাখল। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে, আমার বুকে তুইও তেমন নিরাপদে থাকবি শালুক। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দিই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচব বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বাসার সব ময়লা বাহিরে ঝুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সবকিছু ভালো করে দেখে দুজনে বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর স্টেশনে পৌঁছলো। ট্রেন এলো বিকেল 5টা 30-এ। শালুক বসলো জানালার পাশে।
বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলেছে শালুককে দিয়ে সে আবার চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই ধ্রুবরও, নিজের চাকরি, 3টে টিউশনি, এতদিন মিস দিতে পারবে না সে। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুলগুলো এখন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরেই বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে নিল, তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, শালুককেও খাওয়ালো। ঝিকঝিক শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। ধ্রুবর গায়ে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল, এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভেতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিচের কাঁধের উপর রাখলো। তারপর বলল, আমি প্রমিস করেছি না শালুক, আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবে দুজনে একসাথে থাকবো। আর এক স্টেশনে নেমে ধ্রুব রাতে খাবার জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। তারপর রিকশায় উঠে বসলো। শালুকের 2 চোখে রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। নিচে চেঁচামেচি শুনে আদনান এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব তার দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুকের অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না। এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারত না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়িতে আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা ও এ বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এইবারের মেয়ে না, এইবারের মেয়েকে আমি রেখেও যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারো সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারেই শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আসি আমি। কেউ কোনো অনুরোধ করতে পারল না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাবার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগম শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মামের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটা মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসায় কাঁদছে না। সে কাঁদছে
শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করে না পাওয়ায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ তুই পারিস নি শালুককে জয় করতে, বাজি জিতে গেছে ধ্রুব, সব কিছুতেই তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল। অসহ্য লাগছে তার সব কিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামলে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে, সেই শালুক যার উপর এখন আর তার আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না, কেননা সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও, সকালে পরীক্ষা দিতে হবে ওর, পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পেট লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথেই শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে, দুজনেই নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে, এত কাঁদতে হবে না এবার। তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিন ভরে কথা বলিও, এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার বইতে চোখ বুলিয়ে নিবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না, পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্যের থেকে দেখে লিখলে সেখানে তুমি নিজেকে যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই শালুক, নিজে যা পারবে তাই দিবে। তাতে করে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে আমারটা খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞাসা করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক, আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে আমি যাচ্ছি, আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো, আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতেই শাপলা জিজ্ঞাসা করলো, ধ্রুব ভাই কেমন রে শালুক? খুব রাগী না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা, কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞাসা করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা, ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো কথা শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভেতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। কেউ তো ধ্রুব ভাইকেই ভালোবাসত। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতেই। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে এসব ভাবাও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজে জানত, আর কেউই না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারত না। তার ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বেহায়া মন কেন অন্য কিছু চিন্তা করছে? হঠাৎ করে মনে হতেই শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেললো এবার শব্দ করেই। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসে। তবে মজার ব্যাপার কি জানিস? সেই কেশবতী অন্য কেউ নয়, আমি ছিলাম।
অথচ আমি এতটাই গাধা যে আমি বুঝতে পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে শাপলা। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই প্রাণোচ্ছল হাসি, যেই হাসিতে আফিম মেশানো থাকে, যেই হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকাতে ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে, অথচ আজ শালুক অন্য কারো জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলাই হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে গেল, মুখ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি যে, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা অবস্থা। সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ, সে নিজের কাজিনের সাথে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আশা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমোতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতেই শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতে দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর তুই সে কিনা 7 সকালে উঠে আমাকে তুলছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুব ভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুব ভাই তো ভোর রাতে ওঠে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফিরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস, কি শান্তি রে, বরের হাতের রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো শুনে। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একের প্রতি অন্যের। 2 বোন নিচে নেমে গেল। রান্নাঘরে নাস্তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শালুক সেদিকে যেতে নিলেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক। আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছে। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটা তার শাশুড়ি, ভাবতে কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচিই বলিস, তোর মুখের চাচি ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুব ভাই, কেউ তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়, তোমাদের মতো করে আমার চুলের পেছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে ভাই ডাকতে নাই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগে যে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচল লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা।
আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তোকে আমাদের ছেড়েই থাকতে হতো। মেয়েদের জীবন এইরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুব ভাইয়ের ভীষণ প্রিয়। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুব ভাই করে বাসায়, আমার কাজ শুধু খাওয়া আর পড়া। আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল, তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনো কি সুন্দর করে ভাঁজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি, রাতেও ঘুমিয়েছিল বলে শালুকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক, আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময় পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেকদিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসায় যাবার জন্য বের হয়ে আসতেই দেখল পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে?